সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব তারেক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হাসনাত সার্জিসদের আসামি করে কারাগারে বন্দী করবেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরানের হামলায় বাহরাইনের বন্দরে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাড়ল তেলের দাম, শেয়ার বাজারে ধস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে শেখ হাসিনাই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভালো নির্বাচন হয়েছে। বর্তমানে বিএনপি ক্ষমায় এসেছে। বিএনপি একটা সময় ছিল আওয়ামী লীগের শত্রু, কিন্তু এখন তারাই আওয়ামী লীগে বন্ধু। শেখ হাসিনা ভারতে আছেন, কোথায় আছেন তা কেউ জানেন না। অন্যদিকে জুলাই আন্দোলনে ছাত্র গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা মামলাগুলোর দায়িত্ব ছিল বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা সরাসরি সম্প্রচার করা হয়। বিচারকরা মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য ৪৫৩ পৃষ্ঠার রায়কে ৬টি ভাগে বিভক্ত করে পাঠ করেন। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে পারেন। বিএনপি ক্ষমায় আসার পর একাধিক জায়গায় বদল আনছেন। তেমনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাজুলের জায়গায় ওই পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। তাজুল নাকি হাসিনাকে সাজা দেওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়েছিলেন। কয়েকজন আসামিকে বাঁচানোর জন্য টাকা নিয়েছিলেন তিনি। সেই তাজুল ইসলামকেই সরিয়ে দিলেন তারেক রহমান। বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্বে ছিল। তারাই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ৫ই অগাস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। ৮ অগাস্ট দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন ইউনুস। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিনুল। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। হাজার হাজার কোটি টাকা নিয়েছেন তাজুল। বিচারের নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল ব্যবসায়, যেখানে বিচার বিক্রি হয়েছে টাকায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সোমবার বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন তারই সহকর্মী ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ। পুলিশ যখন তাদের সদস্যদের লাশের হিসেব বের করবেন, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম হুকুমের আসামি হবেন।
হাসনাত সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্রনেতা কিংবা নানারকম মঞ্চ গড়ে ২০২৪ থেকে নেতৃত্ব দিয়ে আসছেন, সারা বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছেন। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরে পরে এই বার্তা দিয়েছেন যে তিনি তাদের কোনোভাবেই মাথায় তুলে নাচবেন না। সম্ভবত সেটা বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে এরা সরব হওয়ার চেষ্টা করেন। এদিন বাংলাদেশে পালাবদলের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে তিনি কুমিল্লা ৪ দেবিদার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল হাকে ট্যাগ করেন। সেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় দৃশ্যমান হওয়ায় বিষয়টি দ্রুত উল্লেখ করে দ্রুত সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তিনি জানতে চান। নাসিরউদ্দিন তার পোস্টে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। তার ভাষায় আওয়ামী লীগ আবার প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। এই অবস্থায় সংস্কার ও বিচার কতদূর এগোলো সে বিষয়ে স্পষ্ট বার্তা প্রয়োজন। প্রসঙ্গত ২০২৪-এর ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সংস্কার উদ্যোগের ঘোষণা করা হয়। আক্তারা হোসেন যেমন তার এলাকায় জয়ী হয়েছেন, কিন্তু তিনি তার এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না। বাতাসে তেমনই গুঞ্জন। স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদও। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া ৬ আসনের নবনির্বাচিত এমপি এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের কনভয়ে হামলার ঘটনা ঘটে। তার গাড়ি লক্ষ্য করে অ্যালোপাথারি ককটেল চার্জ ও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। স্থানীয় বিএনপি দাবি করেছে এনসিপির সন্ত্রাসীরা তাদের অফিসে হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, একে অপরকে লক্ষ্য করে ধাওয়া করেছে। তারেক রহমান জানিয়ে দিয়েছেন যে পুলিশ হত্যার তদন্ত হবে, আর জুলাই যোদ্ধারা বুঝে গিয়েছেন তারেক রহমান তাদের বিচারের আওতায় নিয়ে আসবেন। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই কার্যকর হবে। এদিকে সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে বিএনপি সরকারের কাছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। এই অবস্থায় ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও হাওয়া বদল ঘটতে শুরু করেছে। ভ্রমণ ভিসাসহ অন্যান্য শ্রেণীর ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হয়। বাংলাদেশের হাওয়া এখন বদলাতে শুরু করেছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বাংলাদেশে, যা নিয়ে কম জলঘোলা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি প্রথমেই ভারত সফর করছেন। তাকে আমন্ত্রণ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে এসে তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন। কিন্তু কী কারণে হঠাৎ প্রয়োজন পড়ল দেখা করার বা ভারতে আসার, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। কী বার্তা তিনি ভারতবর্ষে নিয়ে আসছেন, প্রশ্ন সেখানে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। তারপর চীনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল, যারা চীনের সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, চীন খুব সহজে সেটা মেনে নিচ্ছে না। ভারত ও বাংলাদেশের মধ্যে 10টি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আস্তে আস্তে করে সেই চুক্তিগুলি বাস্তবায়ন হতে শুরু করেছে। 10টি চুক্তির মধ্যে একটি ছিল চীনের সঙ্গে সব সম্পর্ক ছেদ করে ফেলতে হবে। অন্যদিকে আমেরিকার তরফ থেকেও শর্ত দেওয়া হয়েছিল, যেমন অস্ত্র কেনা, সাবমারিন কেনা, জাহাজ কেনা, এগুলো সব বন্ধ করতে হবে। আর ভারতের তরফ থেকে বলা হয়েছিল, আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া হবে না। সম্ভবত তারেক রহমান সেই বার্তা দিয়েছেন, তার জন্যই কোনো রকম সাংবাদিক বৈঠক করেননি তিনি। চীনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছে। প্রণয় বার্মা খলিলুর রহমানকে ইফতারে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে সমস্ত কিছু চীনের সঙ্গে খারাপ সম্পর্ক হওয়া, চীনের সঙ্গে দূরত্ব বজায় রাখা, ইউনুসের সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল তাদেরকে সরিয়ে দেওয়া, সব যে সেটা ভারতকে জানানোর জন্যই পররাষ্ট্রমন্ত্রীর ভারতে আসা। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের বৈঠকের দিন ঠিক করা, এখানেই কিন্তু শেষ নয়। অন্যদিকে ২০২৪ সালে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর ভারতেই রয়েছেন তিনি। কোথায় রয়েছেন তা কেউ আজ পর্যন্ত জানে না, কিন্তু ভারতে তাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনি দলের নেতা কর্মীদের বার্তাও দিচ্ছেন। তারেক ক্ষমতায় বসার পর হাসিনা কিন্তু কোনো শুভেচ্ছা বিনিময় করেননি, অন্যদিকে তেমন কোনো ক্ষোভ উগরে দেননি।
এক সূত্র মারফত খবর, খলিলুর হয়তো ভারতে এসে তারেক রহমানের সঙ্গে হাসিনার একটি বৈঠকের আয়োজন করতে পারে। একটা বিষয় স্পষ্ট, বরফ গলতে শুরু করেছে। খলিলুর রহমান যে আসছেন, প্রথমত তারেক মোদির মুখোমুখি দেখা করা, অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে তারেকের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটার আয়োজনের ব্যবস্থা করার জন্য। এক সূত্র মারফত খবর, তারেক রহমান ভারতে আসছে এপ্রিল মাসে। ডেট এখনও জানা যায়নি, কিন্তু তিনি এপ্রিলে আসতে পারেন। এত কিছুর মধ্যে ভারত কিন্তু খলিলুরের আশা নিয়ে কোনো আপত্তি জানায়নি। এবার আপনাদের মনে হতে পারে, বরফ যখন গলতে শুরু করেছে, তাহলে এপ্রিলে কেন, আরেকটু আগে কেন তারেক হাসিনার সঙ্গে দেখা করছে না? এদিকে মার্কিন পরিকল্পনা ও গত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের তথাকথিত মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে দেশকে বিক্রির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন বিতর্কিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইউনুসের রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করতেই তাকে মন্ত্রী বানিয়েছে বিএনপি। আর মন্ত্রী হয়েই তিনি পেয়েছেন মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি। এই প্রথমবারের মতো আরাকান আর্মি বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল। ইউনাইটেড লিগ অফ আরাকানের চেয়ারম্যান মরাত নাইং পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন, আশা করি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্ব নেওয়ার পর প্রায়োগিক, টেকসই ও বাস্তবসম্মত সমাধান খোঁজার জন্য আপনি আমাদের সঙ্গে কাজ অব্যাহত রাখবেন। অভিযোগ উঠেছে, নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে হওয়া গোপন চুক্তি অনুযায়ী স্বার্থ বুঝিয়ে দিতেই এই অস্থিরতার সুযোগ তৈরি করা হচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে 5 দিনের সফরে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ড ইউনুস। বিশ্লেষকদের দাবি, মিয়ানমারে চীন সমর্থিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পের বিপরীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় কৌশলগত অবস্থান নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট ও মানবিক করিডোরের দোহাই দিয়ে এই অঞ্চলটিকে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগেই সতর্ক করেছিলেন যে বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনে ষড়যন্ত্র চলছে, এবং এই লক্ষ্যে বাংলাদেশে একটি এয়ারবেস স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। ড ইউনুসকে এই পরিকল্পনার প্রক্সি নেতা হিসেবে ব্যবহার করে পশ্চিমা স্বার্থ রক্ষা করা হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারে কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির আওতায় বাংলাদেশের বন্দর ব্যবহারের মার্কিন পরিকল্পনা এবং সেন্ট মার্টিন দ্বীপকে 99 বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাব সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছেন খলিল। তিনি আরাকান আর্মিকে সহায়তা দিয়ে পার্বত্য চট্টগ্রামে নতুন রাষ্ট্র তৈরির পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছেন। আমেরিকার এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলে কোণাঠাসা হয়ে থাকবে চীন। সব মিলিয়ে খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের পরপরই যে বিতর্ক তৈরি হয়েছে, তা বাংলাদেশের সংবেদনশীল ভূ রাজনৈতিক অবস্থানকেই সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের একাংশ সতর্ক করে বলছেন, সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ পরিমিত ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের পাশে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা আজ সোমবার সকালে জানিয়েছে, ভিডিওটির সত্যতা তারা যাচাই করেছে। এটি মার্কিন ঘাঁটির বাইরে থেকে ধারণ করা হয়েছে। ইরাকি সংবাদ মাধ্যম নিরাপত্তা বাহিনীর বরাতে জানিয়েছে, মার্কিন ঘাঁটিতে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি ঘাঁটির ভেতর পড়েছে, আরেকটি ভূপাতিত করা হয়েছে। এদিকে ড মোহাম্মদ ইউনুস যখন 2024 সালের আগস্টে ক্ষমতার মসনদে বসলেন, তখন তাকে ঘিরে একটা বিশেষ বয়ান তৈরি করা হয়েছিল। বলা হয়েছিল, এই মানুষটি সৎ, নিরপেক্ষ, দেশপ্রেমিক, নোবেল বিজয়ী এক মহামানব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তিনিই নাকি একমাত্র ভরসা। সেই বয়ান গিলেছিল অনেকেই। এখন সেই বয়ানের মোড়ক খুলে যাচ্ছে। ভেতর থেকে বেরিয়ে আসছে যা, সেটা দেখতে ঠিক মহানুভবতার মতো না। দুর্নীতি দমন কমিশনের দরজায় এখন শত শত অভিযোগের স্তূপ। ইউনুস সরকারের উপদেষ্টারা বিদায় নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই এই অভিযোগগুলো জমা পড়তে শুরু করেছে। রেকর্ড হবে বলে দুদকের কর্মকর্তারাও অবাক। প্রায় প্রতিটি উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। মানে পুরো সরকারটাই একটা বিশাল দুর্নীতির আখড়া ছিল বলে যা বেরিয়ে আসছে, সেটা নিয়ে আর সংশয় রাখার উপায় নেই। সবচেয়ে বড় বিষয় হল, এই সরকার ক্ষমতায় এসেছিলই একটা মিথ্যার ভিত্তিতে। বিদেশি অর্থ, ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি আর সামরিক বাহিনীর নীরব সমর্থন মিলিয়ে 2024 সালের জুলাইয়ে যে দাঙ্গা পরিচালিত হয়েছিল, সেটা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল না। সেটা ছিল পরিকল্পিত একটা কিউ।
নির্বাচিত সরকারকে বেআইনিভাবে উৎখাত করে একটা অনির্বাচিত গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, আর সেই দখলদারির সামনের মুখ হয়েছিলেন ইউনুস, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, যার বিরুদ্ধে এর আগেও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, আয়কর ফাঁকির মামলা ছিল। ইউনুসের নিজের বিরুদ্ধে এখন যে সব অভিযোগ জমা পড়েছে সেগুলো পড়লে বোঝা যায় মানুষটি নিজের নামে ট্রাস্ট খুলে গ্রামীণ কল্যাণ আর গ্রামীণ টেলিকমের টাকা সরিয়েছেন বলে তার নিজের প্রতিষ্ঠানের লোকজনই দাবি করছেন। সেই ট্রাস্টের উদ্দেশ্য নাকি একটাই, নিজের পরিবারের দেখাশোনা করা, মানে দাতব্যের মোড়কে সম্পূর্ণ পারিবারিক সম্পদ রক্ষার একটা কৌশল। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে বিদেশে অর্থ পাচারের অভিযোগও আছে একাধিক। যে মানুষটি দেশের গরিব মানুষদের ক্ষুদ্র ঋণ দিয়ে বিশ্বজোড়া নাম কামিয়েছেন, তিনি নিজেই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদেশে টাকা পাঠাচ্ছিলেন। এই বৈপরীত্যটা হজম করতে একটু কষ্ট হয় বইকি। আইন উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেলিভিশনের টক শোতে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত মুখ। সেই মানুষটি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে পুরো বিচার ব্যবস্থাকে একটা দোকানে পরিণত করেছিলেন বলে অভিযোগ। জামিন বিক্রি হতো তার দফতর থেকে। একটি শিল্পগোষ্ঠীর সিইও জালিয়াতির মাধ্যমে ভাই বোনের সম্পত্তি গ্রাস করেছিলেন, পিবিআই তদন্ত করে প্রমাণ পেয়েছিল, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। কিন্তু আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে সেই আসামিকে জামিন পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। গান বাংলার তাপসের জামিনের ক্ষেত্রেও একই কায়দায় বিপুল অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা তথ্য প্রমাণসহ দুদকে জানিয়েছেন। এভাবে ১৮ মাসে কতজনের জামিন বিক্রি হয়েছে সেই হিসাব করাটাই এখন দুদকের কাজ। বিচারক বদলির বাজারও তিনি বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছিলেন। ঢাকা আর আশপাশের এলাকায় একজন বিচারককে বদলি করতে ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নেওয়া হতে বলে অভিযোগ। সাব রেজিস্ট্রার পদায়নেও একই কাণ্ড। উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো ব্যস্ত এলাকাগুলোতে বদলি পেতে হলে মোটা অঙ্কের টাকা গুনতে হতো। বিচার বিভাগকে এভাবে পণ্যে পরিণত করা হলে সাধারণ মানুষ ন্যায় বিচার কোথায় পাবেন, সেই প্রশ্নটা এখন খুব স্বাভাবিকভাবেই উঠছে। বিচারক বদলির বাজারও তিনি বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছিলেন। ঢাকা আর আশপাশের এলাকায় একজন বিচারককে বদলি করতে ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ। সাব রেজিস্ট্রার পদায়নেও একই কাণ্ড। উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো ব্যস্ত এলাকাগুলোতে বদলি পেতে হলে মোটা অঙ্কের টাকা গুনতে হতো। বিচার বিভাগকে এভাবে পণ্যে পরিণত করা হলে সাধারণ মানুষ ন্যায় বিচার কোথায় পাবেন, সেই প্রশ্নটা এখন খুব স্বাভাবিকভাবেই উঠছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ। বেলার প্রধান হিসেবে বছরের পর বছর পরিবেশ রক্ষার লড়াই করেছেন বলে পরিচিতি তার। কিন্তু উপদেষ্টার দায়িত্ব পেয়ে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ সরানো হয়েছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যের জমি জোর করে দখলের অভিযোগও আছে। আলাদা একটা অভিযোগ এসেছে তার স্বামীকে ঘিরে। আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি তার স্বামী দেখাশোনা করছেন কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে দুদকের কাছে। পরিবেশ বাঁচানোর স্লোগান দিয়ে যিনি ক্ষমতায় এলেন, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটা নিঃসন্দেহে তার দীর্ঘদিনের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এদিকে বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে। হামলার তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের আগ্রাসন মিনা সালমান বন্দরের একটি সামুদ্রিক অবকাঠামোতে টার্গেট করেছে। সিভিল ডিফেন্স ফোর্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বন্দরে আগুন লাগার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ভিডিওটির সত্যতা যাচাই করে সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, বন্দর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হচ্ছে। সেখানে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরবর্তীতে মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বন্দরের একটি জাহাজেও আগুন লেগেছে, যেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সেখানে এক এশীয়র মৃত্যু হয়েছে। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় বিনিয়োগকারীরা পর্যাপ্ত তেল নিতে পারছে না। ফলে স্টক কমে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে বেড়েছে। সোমবার সকালে এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম একদিনের ব্যবধানে ১৩% মতো বেড়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক প্রায় ৫% বেড়েছে। তাছাড়া টোকিওর স্থানীয় সময় দুপুর পর্যন্ত ব্যারেল প্রতি $৭৬.৪৮। খবর আল জাজিরার। এশিয়ান স্টক মার্কেটগুলো কম খোলা হয়েছে। হংকংয়ের হ্যাংসেং সূচক এবং জাপানের বেঞ্চমার্ক নিক্কেই 225 থেকে প্রায় 2% এবং 1.5% হ্রাস পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্টক ফিউচার, যা নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন করা হয়, তা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে, যা ওয়াল স্ট্রিটে সামনের একটি খারাপ দিন অপেক্ষা করছে। ফিউচার ট্র্যাকিং বেঞ্চমার্ক বিক্রি দাম 500 এবং টেক হেভি ন্যাসড্যাক কম্পোজিট উভয়ই প্রায় 0.7% কম ছিল।
এদিকে দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে। আল জাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে। 1967 সালের 6 দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা পবিত্র এই ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে। এই শহরেই রয়েছে পবিত্র আল আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা ছিল। সৌদি আরবের মক্কা ও মদিনার পর জেরুজালেম হল বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান।